ইউটেরাইন ফাইব্রয়েড বা জরায়ুতে টিউমার, এই যে সমস্যাটা, এটা নিয়ে কতটা চিন্তিত হওয়ার দরকার আছে? এই টিউমারগুলো যদি জরায়ুর ঘরকে ধাক্কা দেয় না, এই টিউমার যতই ছোট হোক আপনাকে এত বিরক্ত করবে ইন দ্য ফর্ম অফ পেশেন্ট বলবে আমার পিরিয়ড শুরু হচ্ছে, থামতেই চাইছে না। সাবমিউকোজাল ইনারমোস্ট লেয়ার ভেরি সিম্পটোম্যাটিক। ইন্ট্রামিউরাল মানে মাংসপিণ্ডের ভেতরে রয়েছে মাসেল লেয়ারে, সেইগুলো সাধারণত আপনাকে খুব ডিস্টার্ব করবে না যদি না খুব বড় হয়ে যায়। আর একটা সাব সিরোজাল, যেটা ইউট্রাসের একদম বাইরের লেয়ার, সে আপনাকে বিরক্ত করবে যখন একটা বেশ বড় সাইজে পরিণত হয়েছে। যাদের জরায়ুর সমস্যা হয় তাদের একটা কমপ্লেক্সে আমরা এগুলো নোটিস করেছি। যেমন মনে করুন এরকম অনেক পেশেন্ট আছে আনফর্চুনেটলি তাদের ইউট্রাসটাও বড়, যেটা আপনি আল্ট্রাসাউন্ডে বাল্কি ইউট্রাস পাবেন, তাদের পরবর্তীকালে গিয়ে ফাইব্রয়েডও তৈরি দেখা গেল হয়েছে, তাদের পরবর্তীকালে আবার এন্ডোমেট্রিওসিস। তাহলে এর চিকিৎসা কি? এম্বোলাইজেশন, দিস ইজ সামথিং যেটা ব্লাড সাপ্লাই গুলো বন্ধ হয়ে যাবে, দিয়ে ওটা শ্রিঙ্ক করবে। এবার কতটা শ্রিঙ্ক করবে সেটা কিন্তু সময় বলবে। কোনো পেশেন্ট বলে আচ্ছা এমন কোনো ওষুধ নেই যেটা খেলে গলে যাবে? একদম না, নেই। তাহলে কি আমাকে পেট কাটতে হবে বা ল্যাপারোস্কোপি করতে হবে, কি হোল সার্জারি করতে হবে? আমরা কোনো কাটা ছেঁড়া ছাড়াই হিস্টোরোস্কোপিক্যালি, মানে হচ্ছে মাসিকের রাস্তা দিয়ে একটা সরু ক্যামেরা ঢুকিয়ে জরায়ুর ভেতরের লেয়ার থেকে পুরো ফাইব্রয়েডটাকে বাদ দিতে সক্ষম হবো। আচ্ছা, মানে কোনো রকম কাটাছেঁড়া ছাড়া? একদম। হিস্টেরেক্টমির পর আমার সেক্সুয়াল লাইফ কি কোনোভাবে এফেক্টেড হতে পারে কিনা? একদম। অ্যাকচুয়ালি আমাদের সবসময় শেখানো হতো যে সেক্স লাইজ ইন দ্য ব্রেইন। আজ আমরা ইউটেরাইন ফাইব্রয়েড বা জরায়ুর টিউমার নিয়ে কথা বলবো। নমস্কার, আমি ধ্রুব। হেলথ ইনসাইটের এই পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই আলোচনায় আমরা জানার চেষ্টা করব জরায়ুর টিউমার বলতে আমরা কি বুঝি, কোন কোন লক্ষণ দেখে আমরা সন্দেহ করব যে আমাদের জরায়ুর টিউমার থাকলেও থাকতে পারে, এই ধরনের টিউমার হওয়ার কারণ কি, এই টিউমার কি ক্যান্সারে রূপান্তরিত হতে পারে, কখন একজন চিকিৎসকের কাছে পৌঁছবো এবং এই রোগের চিকিৎসা কি। এবং এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর তনুকা দাশগুপ্ত। নমস্কার ম্যাম। নমস্কার। ইউটেরাইন ফাইব্রয়েড বা জরায়ুতে টিউমার খুব কমন একটা সমস্যা। তো প্রথমে যেটা আমি জিজ্ঞাসা করব আপনাকে, এই যে সমস্যাটা, এটা নিয়ে কতটা চিন্তিত হওয়ার দরকার আছে? একদম। যদি আমি পরিসংখ্যান দিয়ে বলি, আমাদের বলা হতো যে 100 জন মহিলাকে যদি র্যান্ডম তোলা হয় এবং তাদের আল্ট্রাসাউন্ড বা পেটের ছবি করা হয়, অলমোস্ট দেখতে পাবেন 30 জনেরই হয়তো ইউট্রাইন ফাইব্রয়েড রয়েছে এবং তারা জানেও না তাদের ফাইব্রয়েড রয়েছে। আচ্ছা। একদম। তো ব্যাপারটা এতটাই কমন, ভেরি কমন না বাট কমন। তো সুতরাং কাদের চিন্তা করব সেইটা একটা আলোচ্য বিষয়, যাদের সিমটম ক্রিয়েট হচ্ছে। আচ্ছা। যেমন মনে করুন আমাদের কাছে মোস্টলি যে ধরনের সমস্যা নিয়ে মহিলারা আসে, আমরা ছবি করলাম তারপরে ধরা পড়লো ফাইব্রয়েড রয়েছে, সাধারণত মনে করুন আমার পিরিয়ড হচ্ছে, ভয়ঙ্কর বেশি পিরিয়ড হচ্ছে। তো তার মানেটা কি? তার মানে হচ্ছে জেনারেলি আমাদের পিরিয়ড 2 থেকে 7 দিনের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, অথচ যদি মহিলা বলছেন যে আমার প্রত্যেক দিন 5-7টারও বেশি প্যাড লাগছেন, তার মানে কি অ্যামাউন্ট অনেক বেশি ব্লিডিং হচ্ছে। তার মানে ইউট্রাস এতটা হাইপার অ্যাক্টিভ কেন, যে জরায়ু এতটা হাইপার অ্যাক্টিভ কেন? একটা কারণ ফাইব্রয়েড হতে পারে। সেকেন্ড হচ্ছে তলপেটে ভীষণ ব্যথা হচ্ছে পিরিয়ডের সময়, তার মানে পিরিয়ডের সময় ভয়ঙ্কর পেন হচ্ছে। এছাড়া হচ্ছে পেশেন্ট বলছে যে দিনকে দিন না আমার জরায়ুর বা তলপেটটা না ভারী হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কি একটা শক্ত হাতে লাগছে, তার মানে পেলভিক মাস বা সোয়েলিং। এই ধরনের সমস্যা নিয়েই কিন্তু আসে। আপনি আশ্চর্য হবেন, এরকমও আমার নিজের বন্ধু, স্কুলের বন্ধু প্রায় 20 বছর বাদে আমার কাছে আসে, আল্ট্রাসাউন্ডের ছবি নিয়ে আসে, তার পেটে প্রায় 20 সেন্টিমিটার সাইজের ফাইব্রয়েড হয়েছিল। সে তো অনেক বড়। একদম, পেট দেখলেই বোঝা যাচ্ছে যেন একদম ফুল টার্ম প্রেগনেন্সির মতো। আমি ওকে জিজ্ঞেস করলাম মনে হলো না পেটটা শক্ত হচ্ছে? বললো না, আমার তো মনে হলো আমি মোটা হয়ে যাচ্ছি। আচ্ছা। তার মানে এরম ভাবেও প্রেজেন্ট করে। এবং এটার কারণও আছে, আমি বলছি সেই কারণটা কেন ও বুঝতে পারেনি। রিসেন্টলিও 2-3 জনের সার্জারি আমরা করলাম, যার প্রায় 10 সেন্টিমিটার 12 সেন্টিমিটারের ফাইব্রয়েড হয়ে গেছে, এবং তাদেরও সেম কথা যে আমি তো বুঝতে পারিনি, আমার তো মনে হচ্ছিল আমি মোটা হয়ে যাচ্ছি। তার মানে যে এই যে পেটটা ফুলে যাচ্ছে, সেটা যদি আমরা ইগনোর করি, সেটাও কিন্তু একটা ফাইব্রয়েডের কারণ হতে পারে, ফাইব্রয়েড একটা তার কারণ হতে পারে। তো সাধারণত এই ধরনের সমস্যা নিয়ে যদি আসে এবং ছবি করে দেখা যাচ্ছে যে জরায়ুতে টিউমার রয়েছে, তখন ইট নিডস আওয়ার অ্যাটেনশন। আচ্ছা ম্যাম, মোটামুটি লক্ষণগুলো আপনি মোটামুটি একদম। সবটাই আপনি বলে দিলেন। এবার যেটা জানতে চাইবো আপনার কাছে, যে এই ধরনের টিউমার হওয়ার কারণ কি এবং এটা কি কখনো ক্যান্সারে পরিণত হতে পারে? একদম, এই প্রশ্নটা আমাদের সবাই এসে করে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ইটিওলজি, আমরা বইতে পড়ি ইটিওলজি কি কারণে হতে পারে। একটা ইটিওলজি হচ্ছে জেনেটিক, আপনি 100 জনের মধ্যে যাদের টিউমার হচ্ছে তাদের জিজ্ঞেস করলেন, তাদের ফ্যামিলি হিস্ট্রি নিলেন, তাদের মধ্যে কিছু কিছু লোক কিন্তু বলবে যে হ্যাঁ আমার তো পিসির হয়েছিল বা আমার মাসির হয়েছে বা আমার মায়েরও হয়েছে, সো জেনেটিক।
আর একটা হচ্ছে যে যাদের না ওজন বেশি বা হাইপার অ্যাক্টিভ ইউট্রাস তাদেরও বেশি দেখা গেছে। এবার কেন হচ্ছে এর উত্তর কিন্তু স্পেসিফিক্যালি পাবেন না। তার মানে আচ্ছা। এনি ওমেন ক্যান ডেভেলপ হুম। ফাইব্রয়েড, এবং এইটা না একটা প্রবণতা। হুম। যাদের জরায়ুর সমস্যা হয় তাদের একটা কমপ্লেক্সে মানে আমরা এগুলো নোটিস করেছি। হুম। যেমন মনে করুন এরকম অনেক পেশেন্ট আছে আনফর্চুনেটলি হুম। তাদের ইউট্রাসটাও বড়, যেটা আপনি আল্ট্রাসাউন্ডে হুম। বাল্কি ইউট্রাস পাবেন, তাদের পরবর্তীকালে গিয়ে ফাইব্রয়েডও তৈরি দেখা গেল হয়েছে, তাদের পরবর্তীকালে আবার এন্ডোমেট্রিওসিস, মানে একদম বলে না মানে তিনখানা জিনিস একসঙ্গে জরায়ু হল। সাংঘাতিক। হ্যাঁ হুম। একদম হুম। এরকম পেশেন্ট হুম। আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আছে। হুম। যার জন্য এখন যে স্টাডিজ বা হুম। রিসার্চ হচ্ছে তারা বলছে যাদেরই এই একটা ডিজিজ বা একটা কিছু প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তাদেরকে কিন্তু একদম কমপ্লিট সাপ্রেশনে বা মনিটরিং এ রাখতে হবে, যাতে করে অন্য ডিজিজ গুলো মানে উঠে না আসতে পারে। এই হচ্ছে আপনি ব্যাপার। বলছেন কমপ্লিট মনিটরিং এ রাখতে হবে। একদম তো ধরুন একজনের লক্ষণ দেখা গেল, তিনি আপনাদের কাছে এলেন। তারপর আপনারা কিভাবে কনফার্ম করেন? কিভাবে ডায়াগনোজ করেন? একদম। যেমন আমরা বললাম মনে করো হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং নিয়ে হুম। এলো, হুম। পেন অ্যাবডোমেন হুম। নিয়ে এলো, হুম। যাই করছে না হুম। আমাদের ফার্স্ট লেভেল অফ ইনভেস্টিগেশন কি, খুব সহজ হচ্ছে একটা আল্ট্রাসাউন্ড করা। আল্ট্রাসোনোগ্রাফি। কেউ যদি সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে বা হুম। বিবাহিত হয়ে থাকে হুম। আমরা টিভিএস প্রেফার করি, হুম। ট্রান্সভেজাইনাল হুম। সোনোগ্রাফি, তাতে ইউট্রাসটা একটু পরিষ্কার করে দেখা যায়। হুম। তার ফলে কি হয় আমাদের পেশেন্টকে এক্সপ্লেন করতে বোঝাতে যে কি চিকিৎসা লাগবে, হুম। অপারেশন লাগবে না, ওষুধ লাগবে না, কিছুই কোনো ট্রিটমেন্ট লাগবে না, সেটা বলতে অনেক সুবিধা হয়। আচ্ছা, এই ধরনের টিউমার অ্যাকচুয়ালি হয় কোথায়? জরায়ুর ভেতরে, বাইরে, কোথায় হয় এটা? একদম ভেরি গুড। হুম। মানে হচ্ছে আমাদের ইউট্রাস তো একটা 3 ডাইমেনশনাল হুম। স্ট্রাকচার, তাই না? একদম, তার একদমই। তো 3 দিকে আছে। হুম। একদম সবচাইতে ভেতরের লেয়ারটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, মানে হুম। ইনার মোস্ট লাইনিং অফ দ্য হুম। হুম। ইউট্রাস। হুম। এন্ডোমেট্রিয়াম মানে হচ্ছে জরায়ু যেখানে যেখানে বাচ্চা হয়, হুম। যেখান থেকে পিরিয়ড হচ্ছে, হুম। সেইখানে যদি দেখুন এখানে দেখছেন টিউমার গুলো হুম। হয়েছে। হুম। হুম। এই টিউমার গুলো যদি জরায়ুর ঘরকে ধাক্কা দেয় না, হুম। এই টিউমার যতই ছোট হোক আপনাকে এত বিরক্ত করবে, ইন দ্য ফর্ম অফ পেশেন্ট বলবে আমার পিরিয়ড শুরু হচ্ছে, থামতেই চাইছে না, পিরিয়ড শুরু হচ্ছে, চাকা চাকা ব্লাড বেরোচ্ছে। হুম। তো সুতরাং এই টিউমার ছোট হলেও, ফাইব্রয়েড ছোট হলেও, যেহেতু জরায়ুর ঘরকে ধাক্কা দিচ্ছে, আপনাকে একদম মানে এমন একটা পরিস্থিতিতে হবে যে হিমোগ্লোবিন ফল করবে। তো এই আচ্ছা। ধরনের পেশেন্টদের কিন্তু আমাদের মেডিসিন ফলোড বাই সার্জারি প্রয়োজন হয়। সার্জারি মানে কি কাটাছেঁড়া? হুম। না, একদম না। সেটা নিয়ে আমরা পরে হুম। ডিসকাস হুম। করছি। এবার মনে করুন জরায়ুর দেয়ালে হুম। হলো, হুম। মানে হচ্ছে না পেটের ওপরের দিকে হচ্ছে না ভেতরের দিকে। হুম। ইন দ্যাট কেস কিন্তু জরায়ুর দেয়ালে টিউমার হলে সাধারণত পেশেন্টরা একটু লেট প্রেজেন্ট করে। খুব বড় সাইজের ফাইব্রয়েড না হয়ে গেলে ও আপনাকে বিরক্ত করবে না। যেহেতু ও বুঝতে পারছে না। একদম। হুম। মানে কারণ হুম। যেখান থেকে হুম। পিরিয়ড হচ্ছে সেখানেও হুম। ধাক্কা মারছে না, আমরা হুম। ওপর দিকে। হুম। আর যে সাবসেরোসাল হুম। মানে জরায়ুর বাইরের দিকে হুম। টিউমার হুম। হয়, এই টিউমার গুলোর কিন্তু অনেক বড় হয়ে যাওয়ার সুযোগ থাকে। এই পেশেন্ট গুলোই হচ্ছে যে কোনো সিমটম থাকবে না, কারণ ও ধীরে ধীরে পেটের ভেতরে ভাবুন না কত বড় জায়গা, সেই ধীরে ধীরে আপনি যদি কোনোদিন আল্ট্রাসাউন্ড না করেন, অ্যাকচুয়ালি কোনো প্রবলেম না হলে আমরা অনেক বেশিরভাগ মহিলারা বা বাচ্চারাই আমাদের আল্ট্রাসাউন্ড করি না। তারা এসে বলে যে না আমার তো কোনোদিন কোনো প্রবলেম হয়নি, আমি আল্ট্রাসাউন্ড কেন করব? তারাই হচ্ছে এই 20 সেন্টিমিটার 10 সেন্টিমিটার একটা বড় ফাইব্রয়েড নিয়ে আসে। সাধারণত এইগুলোকে আমরা বলি জরায়ুর বাইরের দিকে ফাইব্রয়েড। তো সুতরাং সবচাইতে বেশি সিমটোম্যাটিক হচ্ছে যেটা হচ্ছে আপনার জরায়ুর ভেতরের ভেতরের দেয়াল দিকে। বা সাব মিউকোজাল ফাইব্রয়েড বলি। ওই জন্য 3টে লেয়ার অনুযায়ী আমরা নামকরণ মেডিকেলি কিভাবে করি। কারো যদি আল্ট্রাসাউন্ড আপনি দেখেন, সাব মিউকোজাল ইনার মোস্ট লেয়ার, ভেরি সিমটোম্যাটিক। ইন্ট্রামিউরাল মানে মিউরাল মানে মাংসপিণ্ডের ভেতরে রয়েছে মাসেল লেয়ারে, সেইগুলো সাধারণত আপনাকে খুব ডিস্টার্ব করবে না যদি না খুব বড় হয়ে যায়। আর একটা সাব সিরোজাল যেটা ইউট্রাসের একদম বাইরের লেয়ারে, সে আপনাকে বিরক্ত করবে যখন একটা বেশ বড় সাইজে পরিণত হয়েছে। তখন কি করবে বলুন তো? আমাদের চারপাশে কি কি আছে? পেচ্ছাপের থলি আছে, ইউরেটার আছে, পায়খানার রাস্তা আছে, তার উপর চাপ সৃষ্টি করবে। পেশেন্ট বারে বারে এসে বলবে যে আমার না বারবার ইউরিন পাচ্ছে, আমার না পটি করতে গেলে পটি আটকে যাচ্ছে। তো সেইটা ডিফিকাল্ট হতে পারে যদি আমাদের বাইরের দিকে টিউমার অনেকটা বড় হয়ে যায়। এবং কিছু কিছু পেশেন্টে ওই জরায়ুর টিউমার গুলোতে পচন ধরে, ডিজেনারেশন বলি। আচ্ছা। একদম। সেই পেশেন্টরা কিন্তু বলে আমার না পিরিয়ডের সময় ব্যথা হতে শুরু করেছে, কারণ তখন ইউট্রাস আপনাকে বোঝাবার চেষ্টা করবে আমাকে দেখো। মানে বডি আমাদের কিন্তু বেশ কিছু সিগন্যাল দেয় যেগুলো উপেক্ষা না করলে কিন্তু আপনি মিস করবেন না। ঠিক। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে যেটা একদম ভেতরের দেয়ালের দিকে যেটা হয়, যেটা সাবমিউকোজাল, যেটা হ্যাঁ। সবথেকে বেশি সমস্যা করে। আচ্ছা, ওই ধরনের টিউমার কি প্রেগন্যান্সি আসতে সমস্যা করতে পারে? একদম। একমাত্র সাবমিউকোজাল যেটা জরায়ুর দেয়ালকে একদম ধাক্কা দিয়ে ভেতরের মধ্যে রয়েছে, তো ওটা তো বেসিক্যালি জরায়ুর ভেতরে ঘরটাকে অকুপাই করে রয়েছে, সে কিন্তু আপনাকে প্রেগন্যান্সি আসতে অসুবিধা করবে। এবং প্রেগন্যান্সি তো আপনি তখন ভাববেন না যখন পিরিয়ডটা সুন্দর হচ্ছে বা ভালো হচ্ছে, মানে প্রায়োরিটিটাই হয়ে যাবে তখন পিরিয়ডে ভয়ঙ্কর ব্লিডিং হচ্ছে। মানে ওই পেশেন্ট আপনার কাছে ডাক্তারের কাছে আসতে বাধ্য হবে বিকজ অফ দ্য হিউজ ব্লিডিং, হিমোগ্লোবিন ফল, মানে এই ধরনের ক্ষেত্রে। আচ্ছা, আরো একটা বিষয়, সেটা হচ্ছে মিসক্যারেজ হওয়ার কি চান্স বেড়ে যায়?
হ্যাঁ, যদি সাবমিউকাসাল ফাইব্রয়েড থাকে, বাই চান্স প্রেগনেন্সি ধরেও গেল, হুম। কিন্তু খানিক দিনের মধ্যে ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে মিসক্যারেজ হয়ে যাবে। এটাই জেনারেলি আমরা অবজার্ভ করে দেখেছি। আচ্ছা, মোটামুটি বুঝলাম। এইবার যেটা জানতে চাইবো আপনার কাছে, যে ধরুন একটা পেশেন্টের সমস্যা তৈরি হচ্ছে, তার পেচ্ছাপ ধরে রাখতে পারছে না বা তার পায়খানায় সমস্যা হচ্ছে, হুম। তিনি আন্দাজ করতে পারছেন যে আমার একটা সমস্যা হুম। আছে। তাহলে কোন সমস্যাগুলোর জন্য তিনি আর দেরি করবেন না, একজন চিকিৎসকের কাছে পৌঁছবেন? একদম। ফার্স্ট হচ্ছে মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স, আচ্ছা। মানে পিরিয়ড যদি হুম। খুব হেভি হয়, হুম। হিমোগ্লোবিন কমে যেতে থাকে। আমরা কিন্তু এরকম অনেক পেশেন্ট দেখেছি জানেন তো, যারা গৃহবধূ বা এবং যারা হচ্ছে খুব সহনশীল, হুম। ভেরি হুম। টলারেন্ট, হুম। তারা মনে করে পিরিয়ড বেশি হচ্ছে তো ভালো, মানে একদম এটা মনে করেন, এবং এটা ভাবেন যে আমার শরীর থেকে খারাপ রক্ত হুম। বেরিয়ে যাচ্ছে। হুম। তো মানে ওরা ইগনোর করে যে হুম। আমার শরীরটা খারাপ লাগছে, ভালো লাগছে না। তো এই ব্যাপারটা যখন করে কেউ, মানে বাড়ির লোকেরা যদি একটু বোঝেন হুম। সেটা, হুম। যে ফ্যাকাশে লাগছে, এত দুর্বলতা বলছেন, মানে এত ব্লিডিং কেন হচ্ছে, তাহলে একবার মানে উইকনেস ফলোড বাই হেভি ব্লিডিং যদি হয়, তাহলে কিন্তু আমাদের কাছে কেন, যে কোনো ডাক্তারের কাছে যাবেন, হুম। একটা ছবি হুম। করবেন, ব্যাস হুম। তাহলেই হবে। হুম। আর একটা হচ্ছে, যেরকম বলছি, পেটের তলপেটটা খুব ভারী লাগছে বা পিরিয়ডের সময় ব্যথা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, হুম। এই জিনিসগুলো মানেই হচ্ছে কিন্তু বডি আপনাকে কনস্ট্যান্টলি বলার চেষ্টা করছে লুক অ্যাট মি। তো একটা আল্ট্রাসাউন্ড হচ্ছে ম্যান্ডেটরি। আর যদি ফাইব্রয়েড পান বা অন্য হুম। কিছুই পান, একবার ডিসকাশন যে কি কি ট্রিটমেন্ট অপশনস অ্যাভেলেবল। আর এখনকার দিনে অনেক ট্রিটমেন্ট অপশনস আছে, নট যে কাটা ছেঁড়াই করতে হবে, সেটা তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কিনা সেইটা দেখে নিতে হবে। আচ্ছা, পেশেন্ট বুঝতে পারলেন তার সমস্যা আছে, ডাক্তারের কাছে এলেন, তিনি ডায়াগনোস করে বললেন যে হ্যাঁ, টিউমার আছে। এরপরের যে প্রশ্নটা থাকবে যে তাহলে এর চিকিৎসা কি? কারণ এটা তো যে কোনো বয়সে হতে পারে। একদম, একদম, মানে অল্প বয়সী থেকে শুরু করে মাঝবয়সী এবং বয়স্কদেরও হতে পারে। একদম, তাহলে কার ক্ষেত্রে কোন চিকিৎসা? একদম, কিভাবে এগোবে? একদম। আমরা কিভাবে হুম। ছক হুম। করে নি হুম। ব্যাপারটাকে বলছি। সাধারণত যদি মনে করো আমি একটু মাঝবয়সী ধরি বা এই বেশ। কলেজ গোয়িং হুম। গার্লস দিয়ে ধরছি, হুম। হেলথ চেক আপ করেছে, হুম। তারা এসছে দিয়ে বল, ম্যাডাম আমার তো একটা ফাইব্রয়েড ধরা পড়েছে হুম। বা মাল্টিপল হুম। ফাইব্রয়েডস ধরা পড়েছে। আমরা হুম। ফার্স্ট কুইক স্ক্যান করি পেশেন্টের কোনো সমস্যা আছে কিনা। হুম। অ্যাজ দ্য পেশেন্ট হেলথ চেক আপে আল্ট্রাসাউন্ডে হুম। ফাইব্রয়েড ধরা পড়েছে, সাইজেস গুলো কত, হুম। কোন লেয়ারে হুম। রয়েছে, আর আদৌ ওর কোনো সমস্যা হচ্ছে কিনা। তার মানে কি কি ক্রাইটেরিয়া হলো, হুম। অ্যাসিমটোম্যাটিক, মনে হুম। করুন পেশেন্টের কোনো সিমটম হচ্ছে না, জাস্ট ধরা পড়েছে, সাইজগুলো কত, হুম। কোনোটাই 3 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটারের বেশি নয়, হুম। এবং শিওরলি এগুলো ইন্ট্রামিউরাল বা মাসেল লেয়ারের ভেতরে থাকবে বা সাবসেরোসাল ইউট্রাসের বাইরের লেয়ারে থাকবে, ভেতরের লেয়ারে না নয়। থাকবে না, হুম। তাহলে সিমটম হবেই। হুম। তার মানে এগুলো আপনি উপেক্ষা করতে পারেন। আমরা তাই তাদের বলে দিই, যাদের ছোট 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 হুম। হুম। 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার প্রবলেম হুম। হচ্ছে না, তাদের আমরা বলে দিই আপনারা বছরে একটা করে আল্ট্রাসাউন্ড করবেন। চাইলে ওষুধ খেয়ে ফাইব্রয়েডটাকে কমাবার চেষ্টা করতে পারেন, নইলে জাস্ট অবজারভেশনেও চলবে, মানে কত দ্রুত বাড়ছে সেটা আমরা দেখে নিই। এই ক্ষেত্রে একটা বলি, আমরা সবসময় সব পেশেন্টকে বলার চেষ্টা করি, কোনো কোনো পেশেন্ট বলে আচ্ছা এমন কোনো ওষুধ নেই যেটা খেলে গলে যাবে। ঠিক। একদম না, হুম। নেই। হুম। দেয়ার ইজ নো মেডিসিন উইচ ক্যান কমপ্লিটলি কিওর দিস কন্ডিশন। কারণ কি, যতক্ষণ আমার শরীরে মেইলি হরমোন থাকবে উইচ ইজ ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন, আমার জরায়ু রিলেটেড সমস্যাও থাকবে, সেটাকে আমরা ম্যাক্সিমাম কন্ট্রোল করে রাখতে পারি, সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবো না। যার জন্য আমরা বলি যে টিল উই আর হ্যাভিং মেনোপজ, মানে পিরিয়ড একদম বন্ধ হচ্ছে না, উইচ কুড বি 45, 46, একটা ভিজিলেন্স আর একটা কন্ট্রোলড এনভায়রনমেন্ট আমাদের থাকতে হবে, নইলে ওটা হাতের বাইরে বেরিয়ে গেলে আপনাকে হয়তো অপারেশনের দিকে যেতে হবে। মানে মনে করুন ফাইব্রয়েডটা এত বড় হয়ে গেল যে সেখানে আপনাকে অপারেশন করতে হচ্ছে। মানে সেগুলো হয়তো আমরা ছোট অবস্থায় কন্ট্রোল করে করে অপারেশনটা ডিলেও করতে পারতাম বা অপারেশন নাও করতে হতে পারতাম, মানে সেই জায়গায় হলো। আরো কিছু কিছু পেশেন্ট আসে, মনে করুন আমার কাছে রিসেন্টলি একজন পেশেন্ট এসেছে, ভীষণ হিমোগ্লোবিন কমে যাচ্ছে, প্রচন্ড ব্লিডিং হচ্ছেন, ওষুধ খেয়ে ট্রাই করেছেন, কোনো কোনো সাইকেলে ওষুধ সাকসেসফুল হয় পিরিয়ড বন্ধ রাখতে, কোনো কোনো সাইকেলে হয় না। এবার আমি বললাম যে আপনার প্রত্যেকটা আল্ট্রাসাউন্ডে ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড বলছি, এটা তো খুব আনলাইকলি, মানে জরায়ুর ভেতরের মাংসপিণ্ডে রয়েছে, আপনাকে এত বিরক্ত করেছে, একটু ভালো করে একটা ম্যাপিং করুন। আমরা এই কথাটা আজকাল বলি, কারণ দেখুন আল্ট্রাসাউন্ড সব জায়গায় ভালোই হয়, কিন্তু দেয়ার ইজ সামথিং কল প্রিসাইজ আইজ বা 3D ম্যাপিং হয়, যেমন সিনেমাতে আমরা 3D সিনেমা দেখি, যে 3D ম্যাপিং করলে না আমরা এক্স্যাক্ট, বলবো না এক্স্যাক্ট, বাট নিয়ার পারফেক্ট বুঝতে পারি ফাইব্রয়েড কোন লেয়ারে ধাক্কা মারছে। সো ওনাকে আমি একটা 3D টিভিএস করতে একটা পার্টিকুলার সেন্টারে পাঠালাম, যার মেশিন বেশ মানে সিগনিফিকেন্টলি মানে ইমপ্রুভ ভিশন দেয়, আমার একজন কলিগের কাছে। এবং আমি তাকে বলে দিলাম যে কি টাইপের ফাইব্রয়েড আছে আমাকে ম্যাপ করে পাঠাতে হবে, ইট ইজ কল্ড ফাইব্রয়েড ম্যাপিং, অ্যান্ড শি ডিড দ্যাট
পারফেক্টলি, আর এবং আমাকে পরিষ্কার লিখে পাঠালো দিস ইজ আ ফিগো টাইপ 1 ফাইব্রয়েড। ফিগো টাইপ 0 আর 1 মানে হচ্ছে জ্বরের একদম ঘরের মধ্যে বসে আছে। আচ্ছা। তার মানে হিস্ট্রির সঙ্গে পুরো ম্যাচ করে যাচ্ছে, যেটা অন্য আল্ট্রাসাউন্ড 2D আল্ট্রাসাউন্ডে বোঝা যাচ্ছিল না। উনি আমার কথাটা অ্যাটলিস্ট শুনলেন, তার ফলে উনি নিজেও পরিষ্কার বুঝে গেলেন যে ডক্টর কি চাইছিলেন। নাও আমরা কিন্তু উনি কিন্তু মেডিসিন ট্রাই করে নিয়েছেন। আচ্ছা। হার এজ ইজ 39। এইবার বলি, এই 39 ইয়ার্স এর যদি এরকম ফাইব্রয়েড হতো আগেকার দিনে, একদম সমূলে ইউট্রাসটা বাদ চলে যেত। এবং এখন পেশেন্টরা একটু এডুকেটেড হয়েছেন এবং অনেকটা টলারেন্ট হয়েছেন এবং আরো চিকিৎসা ক্ষেত্রে জানেন। এবং যেহেতু ইউট্রাসের সাইজ অ্যাজ আ হোল বড় না, শুধু এই একটাই ফাইব্রয়েড রয়েছে, জ্বরের ঘরকে ধাক্কা দিচ্ছেন, উই ডিসাইডেড যে আমরা তাহলে এটা টিউমারটা বাদ দিই, শুধু টিউমারটা বাদ দিই। এন্ড শি সেড হ্যাঁ, তাহলে কি আমাকে পেট কাটতে হবে বা ল্যাপারোস্কোপি করতে হবে, মানে কি হোল সার্জারি করতে হবে? আমি বললাম না, যেহেতু আপনার ফাইব্রয়েড ম্যাপিং এ অলমোস্ট বলে দিয়েছে একটাই টিউমার আর জরায়ুর ভেতরের দেয়ালকে ধাক্কা মারছে, আমরা কোনো কাটাছেঁড়া ছাড়াই হিস্টেরোস্কোপিক্যালি, মানে হচ্ছে মাসিকের রাস্তা দিয়ে একটা সরু ক্যামেরা ঢুকিয়ে জরায়ুর ভেতরের লেয়ার থেকে পুরো ফাইব্রয়েডটাকে বাদ দিতে সক্ষম হব। আচ্ছা, মানে কোনো রকম কাটাছেঁড়া ছাড়া একদম, বিকজ এটা ন্যাচারাল প্যাসেজে হচ্ছে, ভাজাইনা দিয়ে ঢুকছি, একদম ইউট্রাসের ভেতরের ঘরে ঢুকে যাচ্ছি, হিস্ট্রো স্ক্রিনে দেখতে পাচ্ছি ঠিক সেইটুকু করে এটা টাইপ 1। বেশিরভাগ টিউমারটাই একদম জরায়ুর ভেতরের ঘরে আছে, আমাকে দেয়াল খুঁড়ে ঢুকতে হচ্ছে না। ইন দ্যাট কেস হিস্ট্রোস্কোপিক মায়োমেক্টমি পরের দিনও ছুটি হয়ে যেতে পারছে, সো উইচ ইজ ভেরি গুড। এরপরে আমি ওনাকে এটাও বললাম যে দেখুন, এই ফাইব্রয়েডটা তোমরা বার করে দিলাম, নট নেসেসারিলি কিন্তু ইউট্রাস শান্ত থাকবে না, আমরা এমন কোনো ওষুধ আপনাকে খাওয়াবো বা পরিয়ে দিয়ে আসবো, যেটাকে আমরা মিরেনা বা লিভোনর্জেস্ট্রল আইইউসিডি বলি। তা উনি বললেন ঠিক আছে, উইচ এভার মানে সাউন্ডস গুড। হ্যাঁ, তবে যখনই আমরা কোনো মেডিসিন খাচ্ছি বা ওষুধ পড়ছি, তার মিনিমাম সাইড এফেক্ট হবেই, সেটা নিয়ে আমরা পুরোপুরি ডিসকাস করে নিই। তবে যদি একবার স্যুট করে যায়, উনার ফার্দার 7-8 ইয়ার্স বাদে মেনোপজ হয়ে যাবে, উনার ইউট্রাসটা সেভ হয়ে যাবে। এবার একটা কথা আমি বলতে চাই এই সুযোগে, ইউট্রাসকে সেভ করে কি লাভ? ইউট্রাস তো বেসিক্যালি বাচ্চার জন্যই হয়, ঠিক এটাই ধারণা। কিন্তু এখনকার দিনের রিসার্চ বলছে, নট এখনকার, বহুদিন ধরে রিসার্চ হয়ে আসছে যে আমাদের মেয়েদের পেলভিক ফ্লোরে বা ছেলেদের পেলভিক ফ্লোরে একটা ভেরি ইম্পর্টেন্ট অর্গান প্রস্টেট। একদম, মেয়েদের পেলভিক ফ্লোরে ভেরি ইম্পর্টেন্ট অর্গান হচ্ছে আমাদের ইউট্রাস, তার ঠিক সামনে হচ্ছে ব্ল্যাডার, তার ঠিক পিছনে হচ্ছে পায়খানার রাস্তা। সো সুতরাং এটা একেবারে যে ইউজলেস শুধু বাচ্চার জন্য তাও নয়, কিন্তু এটা একটা সাপোর্ট স্ট্রাকচার। ওটা চলে গেলে ডেফিনেটলি আমাদের ব্ল্যাডারের পেছনে নার্ভ এন্ডিংস গুলো ডিস্টার্বড হয়, পায়খানার রাস্তার সামনে নার্ভ এন্ডিংস গুলো ডিস্টার্বড হয়, আমাদের পেলভিক ফ্লোরটা দুর্বল হয়ে যায়, পেচ্ছাপ লিকিং এর সমস্যাগুলো আরেকটু বেড়ে যায়। সো সুতরাং যখন আমরা ইউট্রাস বাদ দিচ্ছি, দেয়ার মাস্ট বি এক স্ট্রং রিজন যে আমরা কেন বাদ দিচ্ছি, বাদ না দিলে কি চলতো না? এই প্রশ্নের উত্তর যেন স্পেসিফিক ক্লিয়ার থাকে, তবেই এটা বাদ দেওয়ার জাস্টিফিকেশন আছে। এবার অনেক পেশেন্ট গ্রাম থেকে আসে, তারা বলে ম্যাডাম বারবার আমি ডাক্তারের কাছে আসতে পারবো না, আমরা এত পয়সা খরচা করতে পারবো না। ইন দ্যাট কেস ওটা না ইমোশনাল ডিসিশন মেকিং বা ইকোনমিক্যাল ডিসিশন মেকিং হয়, রাদার দ্যান আ লজিক্যাল ডিসিশন মেকিং এর থেকে। এই জিনিসগুলো আমাদের ইন্ডিয়াতে করতে হয়, কারণ সবার যদি ইন্স্যুরেন্স থাকতো তাহলে হয়তো সেটা হতো না। ঠিক হচ্ছে ব্যাপার। আচ্ছা, এটা তো আপনি একজন 39 ইয়ার্স ওল্ড এর কথা বললেন, কিন্তু ধরুন যারা অল্প বয়সী এবং তাদের টিউমারটা ছোট আছে এখন, এবং পরে হয়তো বিয়ে করবেন এবং তিনি চিন্তিত আছেন যে ভবিষ্যতে তার বাচ্চা হবে কি হবে না, বা প্রেগন্যান্সি আসতে তার সমস্যা হবে কি না, তাদের ক্ষেত্রে আপনারা কি চিকিৎসা করেন? যদি সাইজটা ছোট থাকে, এমন যদি খুব ছোট থাকে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার জরায়ুর দেয়ালে বা উপরের দিকে রয়েছে, তাহলে আমরা জাস্ট অবজার্ভ করছি, অত ছোট বাচ্চাদের ওষুধ খাইয়ে লাভ নেই। এবার মনে করুন বয়স 25-26, কলেজে হচ্ছে বা কলেজ পাশ করে চাকরি করছে, তাদেরকে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি যে দেখো এই টিউমারটা কিন্তু হরমোন ডিপেন্ডেন্ট, এটা কিন্তু আস্তে আস্তে বাড়বে, কমে যাবে না। সুতরাং আমরা এমন কোনো ওষুধ খেলে ভালো যাতে করে ইউট্রাসটা মাঝে মাঝে শান্ত থাকে এবং উইচ ইজ সেফ অ্যান্ড ইন্ডিকেটেড, সেটা করলে পরে এর গ্রোথটা আমরা একটুখানি হল্ট বা ডিলে করে রাখতে পারবো। টিউমারটা কি পেসে মানে বাড়বে এটা কিন্তু প্রেডিক্ট করা সম্ভব নয়। জেনারেলি যেটা আপনি বলছিলেন, এই টিউমার কি ক্যান্সারে রূপান্তরিত হতে পারে? দেখা গেছে, আমরা মেডিকেল টার্মে না ফাইব্রয়েডকে মায়োমা, লিওমায়োমা বলি, লিওমায়োসার্কোমা এ হচ্ছে ক্যান্সারাস ভ্যারাইটি। এটার অলমোস্ট 1 in 500 ইনসিডেন্স। আচ্ছা, যার জন্য কেন মনিটরিং বললাম বলুন তো, আমার একটা 3 সেন্টিমিটারের ফাইব্রয়েড ছিল, আমি 6 মাস বাদে আমার পেটে ব্যথা শুরু হলো, আমি আল্ট্রাসাউন্ড করলাম, দেখলাম 3 সেন্টিমিটারটা 10 সেন্টিমিটার হয়ে গেছে। আমরা তো এক্সপ্লেন করতে পারবো না, মানে ক্যান্সারের ধর্ম কি? র্যাপিড গ্রোথ। র্যাপিড গ্রোথ যদি কোনো কিছুতে থাকে তাহলে সেটা ক্যান্সারের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। আর যদি দেখছেন একটা টিউমার 10 বছর ধরে গ্রো করছে, তার চান্সেস আর ভেরি লেস।
তো এই ব্যাপারটা থাকে, সেটা প্রথম থেকেই বলা যায় না, যার জন্য আমাদের রিপিটেড চেকআপের প্রয়োজন হয়, যে আমার ফাইব্রয়েড আছে, আমি কিন্তু চেকআপে থাকবো। এই অ্যাওয়ারনেসটা আমাদের সকল পেশেন্টের থাকার বা মহিলার থাকা উচিত। আচ্ছা, নেক্সট পেশেন্ট হচ্ছে বিয়ে করেছেন, সন্তান আসছে না এবং ফাইব্রয়েড ইউএসজিতে আছে, ধরা পড়েছে ফাইব্রয়েড আছে। একদম। হুম। যদি আমরা তখন আবার ফাইব্রয়েড ম্যাপিং হুম, করব, হুম, করে দেখবো যে ফাইব্রয়েডটা কি টিউবের আশেপাশে থাকতে পারে, যে হুম, যেভাবে টিউব হুম, ব্লক করে হুম, দিচ্ছে। হুম, যদি থাকতে পারে, বহুদিন ধরে ফার্স্টেই আমরা বলি, যদি আমরা বাচ্চা আসছে না, হুম, আমরা ওষুধ দিয়ে ট্রাই হুম, করলাম, হুম, করার পরেও আসছে না, হুম, তখন কিন্তু আই এম নট অ্যাডভান্সড ইনফার্টিলিটি হুম, প্র্যাকটিস, আমি ওই প্র্যাকটিসটা করি না, হুম, বিকজ আমি মনে করি ওটা একটা স্পেসিফিক আইভিএফ ঠিক ঠিক। স্পেশালিস্টেরই হুম, করা হুম, উচিত। হুম, আইভিএফ স্পেশালিস্ট মানেই যে আইভিএফ করবে তারও কোনো হুম, মানে নেই। ওরা অ্যাসেস করে, হুম, ওরাও চেষ্টা করে, হুম। যদি দেখছে কোনোভাবেই বাচ্চা আসছে না, তখনই যদি ফাইব্রয়েডটাকে বাদ দেওয়ার প্ল্যান করে, আচ্ছা। তখনই হচ্ছে কি হোল সার্জারি করে আমরা ফাইব্রয়েড দেওয়ার ডিসিশনটা নিই। আদারওয়াইজ দেখা গেছে ফাইব্রয়েড ডু নট কজ ইনফার্টিলিটি ডিরেক্টলি, হুম, ডিপেন্ডস আপন লোকেশন। ফার্স্টে আমরা ফাইব্রয়েড দেখলি বাচ্চা আসবে না ধরবোই না, আগে আমরা ট্রিটমেন্ট করব, বাচ্চা আসার জন্য যা যা করণীয় হুম, সব করব। হুম, যদি সেটা 6 থেকে 1 বছরের মধ্যে সাকসেসফুল না হয়, তখন আমরা ফাইব্রয়েডটাকে নিয়ে পড়বো, যদি ওটার সাইজ মনে করুন 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার হয়। হুম, আর যেটা বললাম, যদি একদম সাবমিউকাস ফাইব্রয়েড হয়, হুম, জরায়ুর ভেতরে ঘরে থাকে, হুম, সে তো আপনার কাছে আগেই আসবে হেভি ব্লিডিং এর জন্য, সেটা ঠিক তো ট্রিটমেন্ট আগেই করে নিতে হবে। ঠিক আছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সার্ভিক্সের কাছেও এই হ্যাঁ, ধরনের ফাইব্রয়েড হয়। সেক্ষেত্রে কি একই রকম সমস্যা তৈরি করতে পারে? মানে প্রেগন্যান্সি আসতে কি বাধা তৈরি করতে পারে? এইবার বলি, সার্ভাইকাল ফাইব্রয়েড হুম, ইজ রেয়ার আচ্ছা। লোকেশনটা এবং ডেঞ্জারাসও। খুব কম সংখ্যক দেখা গেছে সার্ভাইকাল ফাইব্রয়েড যদি খুব বড় হয়ে যায়, সার্ভিক্সটা কি হুম, জরায়ুর মুখের এন্ট্রি, তো একদম। একদম হুম, দরজার হুম, দরজার মুখেই যদি একটা বড় ফাইব্রয়েড এরকম আঁটোসাঁটো হয়ে বসে হুম, থাকে, আমরা যখন এই ইনফার্টিলিটি হুম, স্পেশালিস্টরা হুম, ট্রিটমেন্ট করছে, বাচ্চা আসছে না, হুম, তখন ওরা আইইউআই করার চেষ্টা হুম, করে বা হুম, হিস্ট্রোস্কোপি হুম, করার চেষ্টা করি, আমরা তখন থেকে কিছুতেই এন্ট্রি করতে পারছি না, তখন হচ্ছে আমাদের ওই জায়গাটা থেকে সার্জারি করে নিতে হবে। সার্ভাইকাল ফাইব্রয়েড একটা খুব বাজে লোকেশন, বিকজ এটা অনেকটা নিচে, ঠিক হুম, পেচ্ছাপের থলির নিচের দিকে থাকে, যার জন্য এই ধরনের সার্জারি করতে গেলে আমরা প্রেফারেবলি চেষ্টা করি, যদি কোনো এক্সপার্ট মানে ট্রেন্ড লোক থাকে, ল্যাপারোস্কোপির দ্বারাই যেন করতে পারি, তাহলে আমরা আচ্ছা। পুরোপুরি বুঝতে পারি যে সার্ভিক্সটা যেন ইনট্যাক্ট থাকে সার্ভাইকাল ফাইব্রয়েড বাদ দেওয়ার পরে। সেটা মাইক্রো সার্জারিতে একটু বেটার ভিজুয়ালাইজেশন হয়, ওটা অনেকটা ম্যাগনিফাইড ভাবে আমরা দেখতে পাই, কারণ পেশেন্টেরও খুব সুবিধা হয়। সো সার্ভাইকাল ফাইব্রয়েড, হ্যাঁ, কি সাইজ, ট্রিটমেন্ট কত আগে শুরু হয়েছে, কতটা জরায়ুর মুখ বন্ধ হয়ে গেছে, এগুলোর উপর ট্রিটমেন্ট ডিসিশন হয়। আচ্ছা। ম্যাম, আপনি সার্জারির কথা বলছিলেন, কিহোল সার্জারির কথাও বলেছেন। ল্যাপারোস্কোপি, হ্যাঁ, ল্যাপারোস্কোপির কথা বলছিলেন। তো একজন পেশেন্ট কিভাবে বুঝবে যে আমি কোন দিকে এগোবো? কারণ একদম। এখন একটা নতুন চালু হয়েছে। নতুন হয়তো অনেকদিন হুম হুম ধরেই হুম চলছে হচ্ছে, সেটা হচ্ছে ওই এম্বোলাইজেশন সামথিং এরকম কিছু হুম একটা, হুম যেটাতে নাকি কাটাছেঁড়া করতে হুম হয় হুম না। হুম এমনি শ্রিঙ্ক হয়ে যায় হুম হুম। টিউমারটা। তো পেশেন্ট কোনটাকে মানে চুজ করবেন? ইটস এ গুড কোয়েশ্চেন। হুম, এইবার হচ্ছে আমরা যেটা বলছি, হুম, আরো কিছু টার্ম আপনি হুম, পাবেন, হুম, মাইক্রোওয়েভ অ্যাবলেশন। হুম, হুম, মানে কি এগুলো, মানে আমরা ওই টিস্যুটাকে হিট দিয়ে ছোট করে দিচ্ছি বা আচ্ছা, রে দিয়ে ছোট করে দিচ্ছি, আচ্ছা। মানে যে টিস্যুগুলো অ্যাক্টিভ আছে সেই টিস্যুগুলোকে ছোট করে হুম, দিচ্ছি। এগুলো টার্গেটেড হুম, থেরাপি হুম, হয় জেনারেলি। এবার কিন্তু দেখুন, আমরা যখন অ্যালোপ্যাথি, ওয়াই ইট ইজ পপুলার, হুম। বিকজ ইট ইজ বেসড অন এভিডেন্স বেস, মানে একদমই আমাদের তাই। রিসার্চের হুম, উপর হুম, টেস্টেড হুম, অ্যান্ড ভেরিফাইড। হুম, কোনো ঠিক। পেশেন্টকেই কিন্তু আমরা এমন কোনো ট্রিটমেন্ট একদম দুম প্রাণবন্ত করে, হ্যাঁ। বলতে পারি হুম, না, হুম, যেটা সবে এসছে হুম, মার্কেটে। ঠিকই। বেশ কিছু বছর হয়ে হুম, গেছে, এবং এবং তার উপর একটা রিসার্চ পেপার, রেকমেন্ডেশন পেপার আছে, তার উপর বেস করেই কিন্তু আমরা একদম নির্বাক কনফিডেন্টলি হুম, বলতে হুম, পারি। এগুলো সবই আছে এবং মিক্সড রিপোর্টস হুম, আছে। এবং যখনই আমরা এই ধরনের থেরাপি কাউকে দিই, দেখুন এম্বোলাইজেশন হুম, আমরা করি না, হুম, ইন্টারভেনশনাল হুম, রেডিওলজিস্টের কাছে পাঠিয়ে দিই। একদমই, হ্যাঁ। এবার যদি মনে করুন কারো বাচ্চা হয়নি, হুম, তাকে কিন্তু এম্বোলাইজেশন তারা কেউ করতে চাইবে না, কারণ এম্বোলাইজেশন করার পরে অনেক সময় বলবো হুম, না, খুব রেয়ারলি ওভারিয়ান ফেইলিয়ার হয়। আচ্ছা। তো ইন দ্যাট কেস আমাকে মাথায় রাখতে হবে যে যদি বাচ্চা নিতে চাইছি, হুম, তখন কিন্তু আর ওভারি এম্বোলাইজেশন যদি ফেল করে তাহলে তাহলে তো তো মুশকিল। মুশকিল, তো হ্যাঁ। সুতরাং যার বাচ্চা হুম, হয়নি তাকে কিন্তু হুম, ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট অফার করতে পারে, হুম, কিন্তু পাশে কিন্তু বলেও দেবে, দেখুন বাচ্চা না হলে কিন্তু এটা আমরা প্রেফার করি না, এবার আপ টু ইউ, হুম, বিকজ ইটস হুম, ইয়োর চয়েস। তারপরে সেকেন্ড হচ্ছে গিয়ে, অনেক সময় দেখা গেছে এম্বোলাইজেশন করা হয়েছে, তারপরেও ব্যথা হচ্ছে, তারপরেও টিউমারটা সেই মতো শ্রিঙ্ক করে, হুম, সেটা তো সব ক্ষেত্রেই হুম, প্রযোজ্য। হুম, তো সুতরাং এটা, যার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, যে একেবারে মায়োমেক্টমি বা হিস্টেরেক্টমি করাতে মানে ফাইব্রয়েড রিমুভাল বা যেতে করাতে চাইছে না, হুম, ইন দ্যাট কেস দে ক্যান গো ফর ইট। মানে 5-7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, দে ক্যান গো ফর ইট। হুম, এবার এটা
মাথায় রাখতে হবে যেটা পুরোপুরি সাকসেসফুল নাও হলে হতে পারে, বিকজ দিস ইজ সামথিং যেটা ওই ব্লাড সাপ্লাই গুলো বন্ধ হয়ে যাবে, দিয়ে ওটা শ্রিঙ্ক করবে। এবার কতটা শ্রিঙ্ক করবে সেটা কিন্তু সময় বলবে। ঠিক। সুতরাং পিঞ্চ অফ সল্ট এই আইডিয়াটা নিতে হবে। মাইক্রোওয়েভ অ্যাবলেশনটাও এখন আমরা খুব পপুলার, এটা আমরা ল্যাপারোস্কোপির আন্ডার ভিশনেই করি। আমরা একটা সরু সূচের মতো জিনিস ফাইব্রয়েডের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, তারপর মাইক্রোওয়েভ অ্যাবলেশনের মতো মাইক্রোওয়েভ যেভাবে কাজ করে, হিট যাচ্ছে, ওই টার্গেটেড ভাবে টিউমারটা আস্তে 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 ছোট হয়ে যাচ্ছে। বলছে যে 30 to 40% ভলিউম রিডাকশন হচ্ছে, উইচ ইজ কোয়াইট প্রমিসিং। আগেন যাদের বাচ্চা হয়নি তাদের ওই লেয়ারটা সরু হয়ে গেলে পরবর্তীকালে বাচ্চা আসলে পরে সমস্যা হবে কিনা পুরো পরিষ্কার ভাবে কোথাও লেখা নেই, যার জন্য এখানেও আমরা মানে খুব সহজাত ভাবে যার বাচ্চা হয়নি তাকে আমরা সেটা বলতে পারি না। সেক্ষেত্রে এখানেও আমাদের ওই মানে একদম দেয়ার মনে আমরা এটা অফার করতে পারি না। উইথ আ পিঞ্চ অফ সল্ট জানতে হবে আমি যদি এটা করি তাহলে আমার পরবর্তীকালে সমস্যা হলেও হতে পারে। আর একটা হাইফু আসছে, মানে হাই কনসেন্ট্রেটেড রেডিয়েশন আপনার ওখানে দিচ্ছে যাতে করে আবার টিউমারটা। সো ইন সেম সিচুয়েশন, বিকজ ব্লাড সাপ্লাই যখন শুধু টিউমারে তো কমবে না, আপনার ইউট্রাসেও কমবে। তো ইন দ্যাট কেস ফার্টিলিটি যদি কারোর বাকি থাকে তাহলে দিজ আর নট দ্য ফার্স্ট লাইন, দে আর দ্য লাস্ট লাইন। আর যার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে এবং তারা চাইছে যে একবার করে দেখি, অবশ্যই তারা করতে পারে। না, যাদের ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে তো তারা তো ল্যাপারোস্কোপিও বা মাইক্রো সার্জারি বা কিহোল সার্জারিও তো করতে পারে। কিন্তু অনেকে না ভীষণ মানে হয় না, এখন তো চ্যাট জিপিটি লাইন যুগে সবাই সবকিছু অফার করে, সুতরাং যে যেটাতে কনফিডেন্স পায়। এবার আমরা সবসময় বলি এই ট্রিটমেন্ট গুলো তো 100% আমরা কেউ জানি না, সুতরাং আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন। ইটস অটোনোমাস ডিসিশন। আমরা আমাদের মেডিকেল লাইনে বলি অটোনমি, মানে আপনি কি চাইছেন সেটা সুবিধা অসুবিধা জেনে নিন, তারপরে যদি মানে এগিয়ে যেতে চান আমরা সব সময় আপনাদের সাপোর্ট করব। আচ্ছা, এবার কোন পরিস্থিতিতে জরায়ু পুরোপুরি বাদ দিতে হয়, মানে আপনাদের হিস্টেরেক্টমি করতে হয়? একদম, মনে করুন মাল্টিপল ফাইব্রয়েডস রয়েছে, একটা 7 সেন্টিমিটার, একটা 5 সেন্টিমিটার, অনেক, মানে আপনি কত বাদ দেবেন? যদি বাচ্চা না থাকে 35 ইয়ার্স থাকে, আমরা সবকটাই যতটা সম্ভব ততটাই বাদ দেবো। আমার রিসেন্টলি একজন 26 বছরের মেয়ে ছিল, তার প্রায় 9খানা টিউমার। হ্যাঁ, এবং এবার কি বলুন তো, অনেক টিউমার আছে যেগুলো হয়তো আমরা দেখতেও পাচ্ছি না, ফাইব্রয়েড ম্যাপই করা সম্ভব হচ্ছে না, সেগুলো হয়তো পরে গজিয়ে উঠবে। বস্তুত যতটুকু ম্যাপ করা গেছে 9খানা টিউমার। আমি ওকে বললাম, বাবু সব টিউমার কিন্তু বাদ দেওয়া যাবে না, যেগুলো মোর দেন 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার এবং ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট, যেগুলোর জন্য তোমার প্রবলেম হচ্ছে সেইগুলো আমরা বাদ দেবো, নইলে ইউট্রাস ক্ষত বিক্ষত হয়ে যাবে। এবং প্রায় 9খানা টিউমারের মধ্যে আমরা 7খানা টিউমার অ্যাক্সেস করে সবকিছু বার করলাম। সো যেহেতু ওর বয়স অল্প, আমাকে এটা করতেই হবে, এবং ও জানেও যে টিউমারের মানে বাদ দেওয়ার পরে ওকে কিন্তু বেশ কিছু বছর ওষুধ খেয়ে যেতে হবে যতক্ষণ না ও বিয়ে করে বাচ্চা নিচ্ছে, বিকজ আমাদের আরো টিউমার তো হবে, তো সেগুলোকে প্রিভেন্ট তো করতে হবে। ইন দ্যাট কেস আমরা ইউট্রাস প্রিজার্ভিং সার্জারি করব। এবার আমার বয়স হচ্ছে 45, আমার বাচ্চা হয়ে গেছে, বা 42 বাচ্চা হয়ে গেছে, আমাদের ফার্টিলিটিটা কনসার্ন নয়, মাল্টিপল ফাইব্রয়েডস আছে, ইউট্রাস বিশাল বড় হয়ে গেছে, ওষুধ খেয়েও 7-8 বছর ধরে আর কিছু হচ্ছে না। ইন দ্যাট কেস আমাদের লাস্ট অপশন হিসেবে আমরা পুরো ইউট্রাসটা বাদ দিই। এবং অনেক পেশেন্ট আমাদের এসে বলে এটা কি মাইক্রো সার্জারি করা সম্ভব? আমরা সবসময় বলি একটা ডিসেন্ট সাইজ অবধি সম্ভব। এবং আমরা কি করি, আমরা ইউট্রাসটা ছোট ছোট ফুটো, মানে 4টে ফুটো করা হয় এবং সেটা দিয়ে ইনস্ট্রুমেন্ট ঢোকানো হয়, দিয়ে ইউট্রাসটাকে শরীরের ভেতর থেকে আলাদা করে দেওয়া হয়, দিয়ে মাসিকের রাস্তা দিয়ে বার করে দেওয়া হয় এবং তার জাংশনটা আমরা সেলাই করি। শুধুমাত্র ওই ইনস্ট্রুমেন্ট ঢোকানোর জন্য যতটুকু জায়গা দরকার, 3টে 5 মিলিমিটার পোর্ট আর একটা 10 সেন্টিমিটার পোর্ট, 10 সেন্টিমিটার না সরি 10 মিলিমিটার, মানে 1 সেন্টিমিটার পোর্ট, মানে একদম এইটুকু সাইজের পোর্ট থাকে, যেটাই। আচ্ছা, এখন তো রোবটও করা যায়। এবার যেটা আমরা সবসময় বলে থাকি, আপনারা যদি জেনারেলি নন বায়াসড হিসেবে দেখেন, একটা বড় পেট কাটার থেকে ছোট ফুটোর ব্যথা অনেক কম। এবার ল্যাপারোস্কোপি আর রোবোটিকের মধ্যে যদি আমরা ডিফারেন্স বলি, ডিফারেন্স ইজ ভেরি লেস, মানে খুব কম, মানে এই বিশেষ ইমপ্রুভমেন্ট কিছু নেই। বাট হ্যাঁ, রোবোটিক ইজ এ নিউ গ্যাজেট, এবং রোবোটিক যদি কেউ অ্যাফোর্ড করতে পারে অবশ্যই রোবোটিক। কিন্তু ইন টার্মস অফ পেইন বা সার্জিক্যাল প্রিসিশন, ল্যাপ আর রোবটের মধ্যে বিশেষ তফাৎ নেই। এবার ল্যাপারোস্কোপি কে করছে, কোন ইনস্ট্রুমেন্টে করছে, কত বড় সেটআপে করছে, তার উপর ডিপেন্ড করে। অ্যাজ আই সেড, যদি অ্যাফোর্ড করতে পারে রোবটের প্রিসিশন, মানে দেখার প্রিসিশন বেটার। আর যেহেতু পোর্টগুলো কিন্তু একটু বড় বড় হয়, ব্যথার প্রিসিশন বলা হচ্ছে 5% বেটার। সো এই হিসেবে রোবোটিক কেউ যদি অ্যাফোর্ড করতে পারে ক্যান চুজ, আদারওয়াইজ ল্যাপারোস্কোপি ইজ গুড এনাফ ফর কি লেস পেইন, ফাস্টার রিকভারি, এইসবের জন্য। আচ্ছা ম্যাম, এই যে ল্যাপারোস্কোপির কথা আপনি বলছেন, ওপেন সার্জারির সঙ্গে এর মূলত তফাৎ কি আছে? মানে এটা তো আমরা জানি যে একটা বড় পেট কেটে করা হয়, এটা ফুটো করে করা হয়, তো একটা দাগের একটা ব্যাপার থাকে, এছাড়া আর কি তফাৎ থাকে? এবার হচ্ছে
কারোর যদি পেট কেটে অপারেশন হয়ে থাকে সে অ্যাকচুয়ালি বুঝতে পারবে। আচ্ছা। মানে আমার যেমন সিজার হয়েছে, মানে ইটস খুব কষ্ট হয়, মানে আচ্ছা। পেট যেই আপনি কাটবেন ওই 21 দিন খুব কষ্টের। এবং যদি একটা অর্গান আমরা ছোট ফুটো করে বার করতে পারি তাহলে ডেফিনেটলি ছোট ফুটো করে পেশেন্টের ব্যথা কম হয়। ব্যথাটা একটা মেজর ইস্যু, কিন্তু হার্নিয়ার চান্সেস কম হয় কারণ আপনি আচ্ছা, এতগুলো হ্যাঁ, বড় লেয়ার কেটে লেয়ার বাদ কাটছেন, দিচ্ছেন। হ্যাঁ। আর মূলত এই আর তাড়াতাড়ি লোকে কাজে রিটার্ন করতে পারে, এই তিনটেই হচ্ছে বিগেস্ট থিং। এবং তিনটেই ইম্পর্টেন্ট, মানে তিনটে আমি ইম্পর্টেন্ট। খরচও অনেক বেশি, আমাকে তো হাসপাতালে অনেক দিন থাকতে হবে যদি আমার কাটা বড় হয়। এইবার এই ক্ষেত্রে আমি ঠিক জানি না, এটা কনভেনশনাল সার্জারি বলে খরচটা না, মানে মোটা ল্যাপারোস্কোপিতে ওরা একটু বেশি বাড়িয়ে রাখে কারণ আমাদের ওই দামি মনিটর, দামি লাইট সোর্স এগুলো থাকে বলে ল্যাপারোস্কোপিতে আমাদের দামটা ওরা বেশি হসপিটালগুলো নেয়, কারণ গ্যাজেটস, যত গ্যাজেট হবে আপনার দাম বেশি হবে, যার জন্য রোবোটিক ইজ হিউজ গ্যাজেট। ওপেনে কি হচ্ছে, আপনি এটা কনভেনশনাল সার্জারি তো ডেফিনেটলি আগে মানে ওইভাবে দামটা ডিসাইড হয়। তার মানে যেটা বোঝা গেল যে ল্যাপারোস্কোপিক সার্জারি হলে আপনার কাটা ছেঁড়ার দাগ থাকছে না, তাড়াতাড়ি আপনি রিকভার করছেন এবং একই রকমই আউটকাম, মানে সবটাতেই একদম। প্রায় একই রকম হ্যাঁ, আউটকাম। এটাই বলে আমার এখনো অনেক পেশেন্ট এসে বলে পুরোপুরি বেরোবে তো। এবার হচ্ছে যে যদি পুরোপুরি না বেরোতো, আমরা ডাক্তাররা আজকালকার দিনে এমন কোনো কিছু এটা তো বলবোই না। অনেক দিন ধরে হ্যাঁ, চলছে। সেটাই হচ্ছে আচ্ছা ব্যাপার। ম্যাম, এবার অনেকেই যেটা জানতে চাইবে যে হিস্টেরেক্টমির পর আমার সেক্সুয়াল লাইফ কি কোনোভাবে এফেক্টেড হতে পারে কিনা? একদম। অ্যাকচুয়ালি আমাদের সবসময় শেখানো হতো যে সেক্স লাইজ ইন দ্য ব্রেইন। এবার হচ্ছে যখন আমরা মনে করি না, মানে এটা আমরা দেখিয়েছি, আগে তো ছোটবেলা বিশ্বাস করতাম না, যখন আমরা প্র্যাকটিস করতে শুরু করেছি পেশেন্ট সবার আগে এসে বলে আমার তো ইউট্রাসটা নেই, আমার ভেজাইনাটা ড্রাই থাকে, আমি কিভাবে সেক্স করবো। আমি ফার্স্ট লাইনই বলছি আমার ইউট্রাসটা নেই, আমার ভেজাইনাটা ড্রাই থাকে। আমি যখন এক্সামিনেশন করছি আমার মোটেই মনে হচ্ছে না কিন্তু ভেজাইনা ড্রাই আছে, শুধু সার্ভিক্স থেকে সিক্রিশন হয়, জ্বরের মুখ থেকে সিক্রিশন হয় তা না। হ্যাঁ, একটা পোর্শন সার্ভিক্স থেকে সিক্রিশন হয়, যার জন্য বিদেশে বা জার্মানিতে আমরা যখন ট্রেনিং এ গেছি ওখানকার ডাক্তাররা অনেক সময় সাবটোটাল হিস্টেরেক্টমি করে, মানে সার্ভিক্সটা রেখে দেয়, জরায়ুর বডিটা কেটে দেয়। এবার আমাদের দেশে কি হয় না, ওদের দেশে কিন্তু প্রায় দিনই ওরা প্যাপস্মিয়ার করে, মানে জরায়ুর মুখ থেকে রস নিয়ে পরীক্ষা করে, মানে ক্যান্সার ডিটেকশন। সার্ভাইকাল ক্যান্সার হওয়ার চান্সেস ওদের কম। হ্যাঁ, মানে কম না, মানে ওরা জানে, মানে ওরা যেহেতু নিয়মিত পরীক্ষা করে বলে ধরা পড়ার চান্সেস বেশি আমাদের দেশে। নো ইট কি এটা আমাকে করতে হবে। এখানে যদি আমি বডি বার করে দিই, সার্ভিক্স রেখে দিই, মানে পেশেন্ট সবসময় বলবে আচ্ছা আবার একটা কিছু রেখে দিলেন, বোঝাতে পারছি। এবার সার্ভিক্স থাকলে ডেফিনেটলি একটু পার্সেন্টেজ অফ সেক্সুয়াল হ্যাপিনেস ইজ মোর, বিকজ সার্ভিক্সের গ্ল্যান্ড থেকে যে সিক্রেশন হয় সেটা থাকবে, তো একটা পার্সেন্টেজ সিক্রেশন ওখান থেকে আসছে। আর একটা হচ্ছে ক্লাইটোরাল স্টিমুলেশন, যেটা একদম এক্সটার্নাল জেলিটের, সেটা তো আপনার ইউট্রাস বাদ দেওয়ার পরেও থাকবে। ভ্যাজাইনাল স্পেশিয়াস ভ্যাজাইনাল যে স্টিমুলেশন সেটা তো আপনার থাকবে, তার মানে একটা পার্সেন্টেজ আপনার চলে যাচ্ছে এবং বাকিটা থাকছেই। কিন্তু মেইনলি হচ্ছে আপনার সাইকোসেক্সুয়াল যে ব্যাপারটা, সুতরাং এইটা আমার মাথা থেকে বার করে দিতে হবে যে আমার ইউট্রাস বেরিয়ে গেছে বলে আমার আর সেক্সুয়াল হ্যাপিনেস থাকবে না। সো সেক্স লাইজ ইন দ্য ব্রেন। হ্যাঁ, এবার যদি ভ্যাজাইনাতে ড্রাইনেস আসে, দেয়ার আর মেনি উইমেন যার ইউট্রাস আছে ভ্যাজাইনাতে ড্রাইনেসও আছে, তো সুতরাং তারা কিভাবে ম্যানেজ করছে বা আমরা তাদের কিভাবে ম্যানেজ করতে হেল্প করছি, সেম ভাবে এখানেও ম্যানেজ করতে হেল্প করব। শুধু আপনার মন থেকে যেতে হবে যে দরকার না পড়লে কেউ ইউট্রাস বাদ দিচ্ছে না, আর যদি আমরা দিতে বাধ্য হই তাহলে আমরা কি ভাবে আমাদের জেনাইটাল হেলথ মেনটেন করব, আমরা ওষুধ খাবো না ক্রিম লাগাবো না ময়শ্চারাইজার লাগাবো, সেই ডিসকাশনগুলো একদম প্রাণবন্ত এবং পজিটিভ ভাবে করে নিতে হবে। ঠিক। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে হিস্টেরেক্টমির কতদিন পরে আমি ইন্টারকোর্সে ফিরতে পারি? একদম, ইউজুয়ালি যেটা বলা হয় 6 উইকস পর থেকেই কিন্তু আমরা ভল্ট, মানে হিস্টেরেক্টমি পরে অ্যাবডোমেন আর ভেজাইনার মধ্যে যে ছাদটা থাকে আমরা ভল্ট বলি, ভল্ট হেলদি হয়ে যায় একদম। 6 to 8 উইকস পরে এনিবডি ক্যান স্টার্ট দেয়ার সেক্সুয়াল লাইফ ডিপেন্ডিং আপন ইউর মেন্টাল কমফর্ট। ফিজিক্যাল কমফর্ট তো এসেই যাবে। আচ্ছা, এইবার যেটা শেষে জানতে চাইবো যে এই ধরনের টিউমার কি আমরা কোনোভাবে প্রিভেন্ট করতে পারি? যদি করতে পারতাম তাহলে খুব ভালো হতো। যদি যখনই আমরা ডিটেক্ট করতে পারছি না যে আমার ফাইব্রয়েড আছে, দুটো জিনিস শুধু মাথায় রাখতে হবে উন্মুক্ত মনে। আমরা এরকম বলি যে মনে করুন কারো 3 বা 4 সেন্টিমিটারের ফাইব্রয়েড আছে, এবার আমরা পেশেন্টকে বলি যে দেখুন এটা বাই দ্য টাইম এটা 6 সেন্টিমিটার বা 7 সেন্টিমিটার হয়ে যাবে, এটা কিন্তু বেশ একটা সিগনিফিকেন্ট বলের মতো হয়ে যাবে, তখন কিন্তু এটা একটা স্পেস অকুপাই করতে শুরু করবে এবং এটা আমাদের ম্যাটার অফ কনসার্ন হয়ে যাবে। তো সুতরাং তার আগেই আমরা ইউট্রাসটাকে মাঝে মাঝে ঘুম পাড়িয়ে রাখবো, ইন দ্য সেন্স মাঝে মাঝে ইন্টারমিটেন্ট হরমোনাল সাপ্রেশন করে পিরিয়ডটাকে মাঝে মাঝে বন্ধ রাখবো। তখন অনেক মেয়ে বা তার মায়েরাই খুব কনসার্ন হয়ে বলে না পিরিয়ড বন্ধ রাখলে তো হবে না। আমাদের বুঝতে হবে যে জরায়ুর টিউমার জরায়ুর ভেতরে রয়েছে, আমরা যদি জরায়ুকে শান্ত না রাখি টিউমারকেও শান্ত রাখতে পারবো না। সো সাম সর্ট অফ থেরাপি
ইজ গুড। মানে আমরা যদি প্রিভেন্ট করতে চাই তাহলে এভাবেই করতে হবে, কিন্তু একদম মনে করুন আমার টিউমার নেই, আমরা কোনোভাবে হঠাৎ গজিয়ে উঠবে কিনা সেইটা প্রিভেন্ট করতে পারবো না, বিকজ নইলে তো সবাইকেই বসে বসে ওষুধ খেতে হয়, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা ম্যাম, লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে একজনের ডিটেক্ট হয়েছে এবং ডাক্তারবাবু বলেছেন তাকে সার্জারি করতে, হুম। এবং তিনি এখনো ঘরে বসে আছেন, ভাবছেন কি করবেন, হুম, তাদের হুম। উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? হ্যাঁ, মানে এরকম কিন্তু অনেক ডাক্তার পেশেন্টও আছে আমাদের। আচ্ছা। হ্যাঁ, একদম একদম আমাদের কলিগরাই আছেন, প্রায় 7 সেন্টিমিটার 6 সেন্টিমিটার টিউমার নিয়ে বসে আছেন। 6 সেন্টিমিটার 7 সেন্টিমিটার টিউমার নিয়ে খুব একটা প্রবলেম হয় না, কিন্তু যেগুলো 10 সেন্টিমিটারের বেশি না, সেগুলোতে আমার মনে হয় যে কেন, মানে পুষছে কেন, মানে এর উত্তর আমিও পাইনি। একজন উকিল এসেছিল, তারও এরকম 12 সেন্টিমিটারের টিউমার, মানে শি ওয়াজ লাইক, আমি জানি ডক্টর আমার এটা আছে, কিন্তু আমি এখন সার্জারি করাবো না। তা আমার সেটা আমি জানি না, মানে আমার মনে হয় কোথাও না কোথাও ডিসিশন আর ভয়, অমূলক ভয় আর ডিসিশনের মধ্যে একটা বিস্তর ফারাক পড়ে যায়। একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ নিতে হবে, মানে একটাই যদি টিউমার থাকে, একবার যদি সার্জারি করে বাদ দিয়ে দেওয়া হয় এবং তারপরে প্রিভেন্ট করা হয়, তাহলে আপনার জীবনটা একদম নিশ্চিন্ত হয়ে যাবে। সুতরাং ডিসিশন মেকিংটা, আই অলওয়েজ ফিল ইন আওয়ার ফিল্ড, ইয়োর ফিল্ড, এভরিবডিজ লাইফ, ডিসিশন মেকিং ইজ অ্যান আর্ট। সব একদমই তাই। ইনফরমেশন নিন, নিয়ে আপনারা বোঝার চেষ্টা করুন কোনখানে আপনার বিপদ বাড়তে শুরু করবে, সেইখানে আপনাকে হল্ট করতে হবে। আপনি অনেক থেরাপি আছে, এক্সপ্লোর এভরিথিং, কিন্তু সার্জারিকে শুধু ভয় পেয়ে চলবে না। আমি বলছি না সবাইকে করুন, বাট যেখানে না করলে পরে আরো বড় হবে, তখন কি হয় বলুন তো, আমাদের যখন আমরা কনসেন্ট বা অনুমতি নিই না অপারেশনে, খুব বড় ফাইব্রয়েড হলে কিন্তু 1% চান্স হয় যে ফাইব্রয়েড বার করার সময় ইউট্রাসে বেরিয়ে যেতে পারে। তো সুতরাং হাতের বাইরে বেরিয়ে গেলে আমাদের সেই চান্সেস গুলো মিনিমাম থাকবে, তখন কান্নাকাটি করলে মুশকিল হয় না সেরকম, মানে উপদ্রব, কিন্তু চান্সেস তো সবসময়, কমপ্লিকেশন যেটা বলি, থাকে। সুতরাং ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে কত বড় হচ্ছে, কতটা সমস্যা হচ্ছে, উপেক্ষা করবেন না, ভয় পাবেন না, মানে সেটাই আমার মানে মনে হয় আমরা সবাই কিভাবেই বলার চেষ্টা করি। আর ওষুধ তো আছেই, সেই দিয়ে কন্ট্রোল করে রাখতে হবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, প্রত্যেকটা প্রশ্নের উত্তর এত সুন্দর করে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন তাদের বলে রাখি, ইউটেরাইন ফাইব্রয়েড বা জরায়ু টিউমার নিয়ে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। একটি নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা চাইলে কিন্তু নিঃসংকোচে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে।